আলাইকুম, ওয়েলকাম ওয়েলকাম বাবু। অভিনন্দন তোমাকে, এবং তোমাকে আজকে অনেক কিছু দর্শককে বলতে হবে। আমি জানি তুমি তার জ্বলন্ত সাক্ষী। দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে এই পর্বে এমন একজন ব্যক্তি এসছেন যে অনেক কিছুর বাংলা গানের, আধুনিক এই পপ সঙ্গীতের একেবারে শুরুর থেকে অনেক কিছু সাক্ষী হয়ে আছে সেই মানুষটি আজম বাবু। আজকে সে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। বাবু তার জীবনের কথা, দেশের ব্যান্ড সঙ্গীতের, পপ সঙ্গীতের কথা আজকে তার থেকে শুনবো। চলুন, আজকের যে ব্যান্ড সঙ্গীত যেটা দেখো, যেটা পপ সঙ্গীত নামে অভিহিত ছিল, সেকাল এবং আজকাল এই দুটোর ভিতরে তুমি কিছুটা বিশ্লেষণ করে আমাদের দর্শককে কিছু বলো। ব্যান্ড সঙ্গীত বা পপ যেটা বলছেন আপনি, আসলে পপ মিন ইজ ব্যান্ড আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ যারা পপ গাইতেন ওই সময়, আপনি সেকালের কথা যদি বলেন, আমার কাছে মনে হচ্ছে, আমি খুব ছোট একজন মানুষ, বাট আমার কাছে মনে হচ্ছে পপ মানেই হইল, পপের উচ্ছলতা আসছিলই কিন্তু কয়েকজন মানুষ মিলে। তারা আলটিমেটলি একটা ব্যান্ডই বলতে পারেন আপনি। সেটা আপনি একদম প্রাগৈতিহাসিক থেকে ধরেন, ওরা মিউজিশিয়ান নিয়েই করতো, দ্যাট ইজ দে ডু প্র্যাকটিস। তারা প্র্যাকটিস করতেন, আর প্র্যাকটিস করতে করতে ব্যান্ডের মতো করে পপ পারফর্ম করতো। আপনি নিজেই তার একটা কালের সাক্ষী। আপনি এ কাল সে কাল বললে, আর আজকের ও কালের ব্যান্ড সবই আমার দেখা মতে, জানা মতে, আপনার ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিলাম আমি একজন। আমার স্কুল লাইফ থেকে, সেন্ট জোসেফের স্কুল লাইফ থেকে আই ওয়াজ এ স্টুডেন্ট অফ। আচ্ছা বাবু, আমি নাম ধরে আসি যাদেরকে তুমি ব্যক্তিগতভাবে একেবারে কাছে থেকে দেখেছো, চিনেছ। ফিরোজ শাহ, আজম খান, ফকির আলমগীর, বিলু মমতাজ। আমি তো আছি তোমার সাথে সবসময়। এর মধ্যে 4 জনই চলে গেছে, 5 জনের মধ্যে। তাদেরকে একটু একটু করে বাবু যদি না বলে, তাহলে বাবুর তো অনেক না বলা কথাই থেকে যাবে। আমার কাছে খুব ভালো লাগে বলতে এইটাই যে, আচ্ছা আপনার কথাটা পরে বলি, আমি ফিরোজ শাহের কথা বলি। ফিরোজ শাহ ভাই আমাদের বেলি রোড স্টুডিও অডিও আর্ট, আপনার ছাত্র পান্না আজম, আমার বস পান্না আজম। মানে অ্যাজ পার সাউন্ডের জন্য আপনি যেমন তাকে সাউন্ড শিখিয়েছেন, তো তার থেকে আমার গুরু দক্ষিণা নেওয়া। তো ওইখানে ফিরোজ শাহ ভাই ওনার লাস্ট অ্যালবামটা করেছিলেন। তো তখন আমার খুব মনে পড়ে, তো চট করে বলে ফেলছে, পান্না তোর অনেক হয়েছে, বাবু এখন করুক, এখন বাবু করুক। এটা গেল ফিরোজ শাহ ভাই একটা মজার কথা। আর ফকির আলমগীর ভাই আপনাদের সমস্যায় এক বন্ধু, উনি তো অনেক জোরেই বলতেন, না 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 বাবু ছাড়া হইতো না, এরকম একটা ব্যাপার উনি স্টুডিওতে করতেন। আর সবচেয়ে বড় আমার আকর্ষণ লাগে আমার পিলু আপার উপরে। পিলু আপা যখন আসছিলেন 98, আরেকটু আগে, 98-এর একটু আগে হবে, ইয়েস রাইট, হ্যাঁ একটু আগে হবে। উনি আসলেন, বাবু তুমি নাকি ডিজিটাল কি করতেছো? তাই বললাম যে হ্যাঁ, একটা ডিজিটাল স্টুডিও করতেছি প্রথম বাংলাদেশে, চলে হয়ে যাবে 2-3 মাসের মধ্যে। এবং উনি 2-3 মাস অপেক্ষা করলেন, অপেক্ষা করে উনি আসলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার ফেরদৌস ভাই, যে মানুষগুলো চলে গেছেন, তার মানে আমাদের ইন্ডাস্ট্রি ম্যাসিভ মানুষের যাওয়া, কিন্তু আল্লাহ পাকের কী ইচ্ছা জানি না, শেষ কাজ সব আমার হাতে। সো পিলু আপারও ওইটা শেষ কাজ ছিল আমার সাথে। পিলু আপা আবারও ওই গানগুলো রিমেক করলেন যে ওমা একদিন তো চলে যাব। সো আমার এই স্মৃতিগুলো না আসলে, আজম বাবু আমি এখন বুঝি যে আমি মানে আমার এই 30 years 40 years-এর আপনাদের স্টুডিওতে যে আমাকে বন্দী করে রেখেছেন, এটারই একটা স্মৃতির জীবন আমার জীবনের বাইরে কিচ্ছু নাই। আচ্ছা, তোমাকে একটি আমি কঠিন প্রশ্ন করতে চাই, জানি না তোমার ভালো লাগবে কিনা। এখনকার যারা শ্রোতা, কম বেশি তো সবাই চেনে সে সময়কার শিল্পীদের, আজম খান, ফিরোজ শাহ, বিলু মমতাজ, ফকির আলমগীর, আমি তো আছি। মানুষ কি আমাদের ভুলে যাচ্ছে, না আমরা তাদের মনে করিয়ে রাখার মতো কিছু করছি না, না কেউ এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না? এটা আমার একটা সরাসরি প্রশ্ন। আপনি এই প্রশ্নটা মানে অনেক ক্লাসিফাইড একটা প্রশ্ন করছেন। আসলে কি জানেন, দর্শকের জায়গাতে আছে। আমি আপনাকে বলি, আপনি কেন এখানে বসছেন আজকে? আপনি ফেরদৌস ভাই আপনাকে চেনে না জানে না এমন তো কোনো লোক নেই। আপনাকে আসতে হবেই ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স। আপনাকে দর্শক নিয়েই আপনার কাজ। আপনি যদি এখান থেকে এড়িয়ে চলেন, তাইলে কিন্তু আর হবে না।
সো আপনি হারাচ্ছেন আপনাকে নিজেকেও, আপনি হারাচ্ছেন দর্শকরা শুধুমাত্র না আসার কারণে। আপনি দর্শকের জন্য কিছু করছেন না, এখন আপনি দোষ দিচ্ছেন। দর্শক কি পাল্টে গেল? দর্শকের কি হলো? আমার কাছে এটা ফেরদৌস ভাই, বিলিভ মি, আমি মায়না করি না। আমি এটার প্রমাণ রেখেছি আমার এই ছোট্ট জীবনে। আমি আজম ভাইয়ের চলে যাবার আগে আজম ভাইয়ের বাসায় যে রিকোয়েস্ট করেছিলাম, আজম ভাই আমার মনের খুব একটা ইচ্ছে, বলে কি বাবু কি কস তুই? আমি বলি যে আমার মনের খুব একটা ইচ্ছা যে তোমার সালেকা মালেকার কি হইলো আমি জানি না। অ্যাজ এ অডিয়েন্স, একটা দর্শক, আমি সালেকা মালেকার কি হলো জানতে চাই। তো বললো কি করা যায় এটা কত, আমাকে একটা গান লিখি, সালেকা মালেকা কই আছে। এই আমাকে এই সাহসটা জাগিয়েছিল আমারই এক কলিগ মনিজামান, বাবু ভাই এরকম কিছু করা যায় না। মনিজামানকে বললো, মনিজামান রাজি হয়েছে, করা যায়। ও লোকজন জোগাড় করে লিখে ফেললো সালেকা মালেকা কোথায় কী অবস্থা, এবং উনি গাইলেন। তো আজম ভাই কিন্তু তখন ওই মোমেন্টে, এবং সেটা ইমপ্রেস অডিও ভিশন থেকে রিলিজ হয়েছিল, এবং আমি জানি ওই সিডিটা তখন কি পরিমাণ চলেছিল। সো দ্যাট পিপল ওয়ান্টস টু নো, মানুষ জানতে চায়, মানুষ জানতে চায়। আপনি যদি না জানান আমার কিছু করার নেই। এন্ড্রু কিশোর দা যখন অসুস্থ হয়ে যান, তার কিছুদিন আগে আমার সাথে এই আমার আই স্টুডিওতে প্রচুর উনি আসতেন, আড্ডা মারতেন, সময় কাটাতেন। তো একদিন আমি বললাম একটা কাজ করি না, চলো তোমার একটা গান করি বা কিছু একটা করি, করে একটা শো করি। বলছি না বাবু, আমি দেখো শো না করলে মানুষ না মনে রাখবে না। তুমি যত বড়ই ছবির গান গেয়ে থাকো, মানুষ একদিন না একদিন ভুলে যাবে। আর তুমি ইন্টারভিউ দেয় না। তো ওনার নামে একটা দোষ ছিল, জানেন হয়তো, আমরা সবাই দোষ দিতাম ওনাকে, উনি কথা বলতেন না। তোমার উত্তর আমি হেরে গেলাম। যাই হোক, তোমার বুদ্ধিদীপ্ততা সেই আগের মতোই প্রখর, এবং এত সুন্দরভাবে তুমি বুঝিয়ে দিলে। সেই সঙ্গে একটি জিনিস চলে এলো, সবার পার্টিসিপেশন দরকার। তুমি প্রশ্ন করলে আমি কেন এখানে, ঠিকই তো, এর জন্য দাবিদার আমি শুধু না, আমাদের প্রডিউসার প্রণাম না, এর জন্য দাবিদার চ্যানেল আই, সেও তো না আনতে পারত। এই যে সবার সম্মিলিত যে প্রচেষ্টা, এতে আবার জাগরণ হোক, এই কামনা করছি। আপনাকে একটু বলে দিই, যেমন আপনি এখানে এসেছেন কেন, আপনাকে আমি বলি আপনি এখানে কেন এসেছেন, এটা কিন্তু আমি অনেক প্রশ্ন শুনেছি, আমি জানি না আপনি শুনেছেন কিনা। আমি আমার কলিগ, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি, আমার মেম্বার্স থেকে শুনেছি, এই দেখছো ফেরদৌস ভাই এটা করতেছে, এই দেখছো ফেরদৌস ভাই ওইটা করতেছে। সো মানুষ কিন্তু ওয়েট করে আপনাদের জন্য। সাথে কি বললাম, তোমার বুদ্ধিদীপ্ত এখনো প্রখর। আচ্ছা, আজমের একটি অসম্ভব জনপ্রিয় গান আছে, চুপ চুপ। হ্যাঁ, আমি জানি তুমি তখনও গাইতে, চুপচুপ করে গাইতে, আজকে না হয়তো প্রকাশ্যে করো। তোমার সঙ্গে আজকে যারা আছেন, আমাদের শহীদ মাহমুদ তো একদম আমাদের ছোটবেলার কেউ নাই যে ও কারোর সাথে না বাজিয়েছে। শাকিল ও সুন্দর পারকাশন করে, আর এদিকে দেখছো শাহিন তো আমাদের কি বলবো, একদম শাহান বাবু, মানে শাহিন বাবু। কিন্তু ফেরদৌস ভাই, আমি যে জীবনে গান গাইনি, মানুষজন মারতে পারে। তুমি জীবনে গান গাওনি, গান গাইয়েছি। ক্ষণে তোমার ভিতরে সঙ্গীত পদচারণা করে, তোমার হাতে কত গায়ক গায়িকা তৈরি হয়েছে এটা তো জানো। চলো ওকে। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে কেউ জানে না। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে কেউ জানে না। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না। আমি আর পারি না। পারে বাবু, সব পারে। বাবু আসতে চায় না। বাবু, আমাদের সময়ে যদি ইউটিউব থাকতো, আজকে তো আছেই, তখন এই যে ফিরোজ শাহ, আজম খান, ফকির আলমগীর, এদের সবার গান কেমন ভিউ হতো, কেমন ভাইরাল হতো, একটু বলো দেখি, তোমার মন কি বলে। মানে বস, আপনি কিছু মনে করেন না, আমি এই উত্তরটা দিতে গেলে একজনের নাম বলতে চাই, যে সে আপনার সন্তান। হাবিবের একটা গুণ ছিল, আমি জানি না, ছোটবেলা হাবিব ওরা যখন আসছিল, ইউ নো দ্যাট, ওদের একটা ব্যান্ড ছিল হাবিবের, রেনিগেটস ব্যান্ড। তো হাবিব আমার স্টুডিও করলে দেখতে আসতো, এবং ওর একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি লন্ডনে পড়তে গেছিলাম, লন্ডনে যে যন্ত্রপাতিগুলো যেটা দিয়ে আমাকে শেখানো হয়েছে, সেটা আমার বাবু আঙ্কেলের স্টুডিওতে আছে। অ্যান্ড আই ফিল প্রাউড যে আমি যাওয়ার আগে সাউন্ডস্কেপ বাবু আঙ্কেলের স্টুডিওতে দেখে গেছি। সো হাবিব এবার স্টুডিওতে এসে বলছে, বাবু চাচু তুমি জানো একটা ব্যাপার আছে। বলছি কি? বলি যে একটাবার ইমাজিন করো তো, যে তোমার বাবা এদের জীবনের শুরুটায় যদি ইউটিউব নামে একটা জিনিস খালি থাকতো, তুমি আজকে কোথায় থাকতে জানো? খালি একটাবার ভাবো, তাহলে আপনারা কোথায় থাকতেন? ঠিক যেভাবে আমরা ছোটবেলাতে
খেয়াঘাটে মাজদা 1500cc গাড়ি নিয়ে যাইতেছি যন্ত্রপাতি ভরে শোতে, আমি আপনি দুইজন, আপনার চোখে সানগ্লাস নাই, আপনি একটা টি শার্ট পরা, আর লোকজন খুঁজতেছে ফেরদৌস ওয়াহিদ কোথায়। জনসংখ্যা মিনিমাম 20 থেকে 25,000 আরিচাঘাটে। সো ওই জিনিসটা ওই অ্যানালগ লাইফে ছিল, যখন একটা ক্যামেরাও দুর্লভ ছিল। আর আজকে যদি ওই সময়টা আমরা ইউটিউব পাইতাম, তাহলে ওই ভাইরালের থেকে তো আমি আপনার রোলস রয়েস গাড়ি কিনতাম। যাই হোক, সেটা বড় কথা না। এখনকার যারা সোলস, তারপরে ফিডব্যাক, তারপরে আমাদের ফুয়াদ নাসির বাবু, 88 থেকে আপনি 2004 পর্যন্ত বাংলাদেশের যত ব্যান্ড আছে একটা জায়গাতে নখদর্পণে, এদিকে তপন চৌধুরী, সুব্রত, আসিফ আকবর, সোলস, এলআরবি, ফিডব্যাক, মাইলস, প্রমিথিউস, মানে আপনি কার নাম বলবেন? এই যে একসঙ্গে যত নাম বলতে, আর ছোটবেলায় ফেরদৌস ওয়াহিদ স্পন্দনের সাউন্ডও করছে। কিন্তু আজকে এই সিরিয়ালটা কম কেন? আপনি জানেন যে সময়ের যে পরিবর্তনের ফ্রেমটা আছে, এটার সাথে আমরা সবাই পরিবর্তন হই। তো ব্যান্ড কিন্তু ফেরদৌস ভাই আছে, ব্যান্ডরা স্ট্রাগল করতেছে, চেষ্টা করে যাচ্ছে, কিছু ব্যান্ড আসতেছে যাচ্ছে, নতুন কিছু ব্যান্ড তো ম্যাসিভলি খুব ভালো আসছে। তবে আপনার সাথে আমি একটা মত, সংখ্যা কম। এটা কি আজকের বলবো? যাদের নাম বলো না কেন সব 2000 আগে। হ্যাঁ, মানে সংখ্যাটা কমে গেছে। মানে আমার খুব কষ্ট লাগে, আমরা যখন সিলেকশন করি তখন কমে যায়। নোভা, ডিফারেন্ট টাচ, এই যে ব্যান্ডগুলো এসে, অরবিট, হ্যাঁ, তার আগে হ্যাঁ, এগুলো আছে। এই দীর্ঘ জীবনের স্টুডিওর চার দেওয়ালে থাকতে থাকতে একটা জিনিস আমি খুব সুন্দরভাবে অনুধাবন করেছি, সেটা হলো যে আমরা একটা জিনিস হারিয়ে ফেলছি, যেটা এই স্বয়ং কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তিও হারিয়ে ফেলে নেই, কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমি কোনো প্রজন্মের কথা বলবো না, সময় আমাদেরকে ওই জিনিসটার থেকে দূরে সরিয়ে নিয়েছে। আপনি যেটা বললেন যে মানুষ শুনছে কি শুনছে না, এরকম যখন সোর্সের একটা অবস্থা ছিল, দ্যাট আমার মনে আছে তখন তপনদা আর পার্থ এসে বললো, বাবু একটা অ্যালবাম করতে চাই, একটা গান করতে চাই, চলো করি। সোর্সের আচ্ছা, তপনদা অনেকদিন ধরে মানে ব্রেকে আসে, মানুষের সামনে আসতেছেন, একটা গান করতে চাই, ওকে চলো গান করি। বাবু কেমন গান করা যায়? তো এই যে ব্যান্ড, একটা সোর্স ব্যান্ড, পার্থ বা তপনদা বা ওদের মেম্বার্সরা, ওরা তো আছে না, বাট ওয়াই দে কেম টু স্টুডিও? তারা কেন স্টুডিওতে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে, আরও 10 জনকে জিজ্ঞাসা করছে যে একটা গান করবো, কী করা যায়? তাহলে আমরা একটা কাজ কর, আপনার কথাতে আসি যে ডিফারেন্ট টাচ, অরবিট, অবস্কিউর, এদের পেছনে একটা কারিগর ছিল, একটা ছেলে ছিল, তার নাম আশরাফ বাবু, ও গান লিখতো, সুর করতো, বুঝছেন? তো ও তখন খুব খোঁচেত যে গান করতে করতে। এর মধ্যে আমাদের ডাক্তার সজল স্টুডিওতে আসছে। দেখেন আপনি একটা স্টুডিও কি করতে পারে, দেখেন মানুষ কি করতে পারে একটা গানের জন্য। ডাক্তার সজল আসছে, এইভাবে আসার পরে একটা গান লেখা হলো, এ এমন পরিচয়। হ্যাঁ, এবং তপন এই গানটা তপনদা অনেকদিন পরে এসে গাইলো, এবং আমার এখনও মনে পড়ে দিব্য দৃষ্টিতে, মানে আই ফিল প্রাউড। গানটা তখন অ্যানালগ, তো আপনি বুঝিনি কি পরিমাণ যন্ত্রপাতি, আপনার চেয়ে ভালো বুঝে না। তো আমি মিক্স করতেছি, পার্থ খুব ঠান্ডা মাথায় আমার পাশে বসে আমার কুল করতেছে, বাবু কুল, এই গানটায় আশা ভরসা, হ্যাঁ বিউটিফুল একটা মিক্স হওয়া চাই। কিছুক্ষণ পরে তপনদা পিছন থেকে বলতেছে, বাবু গিটারটা একটু কমাই দিবা। তা আমি চেয়ারটা ঘুরায় বলতে যাব, পার্থ বুঝে গেছে যে বাবু খুব খেপে যাবে। বাবু আমি বললাম, তপনদা এখানে না এই গানে কোনো গিটার বাজানো হয়নি, কোনো রিদম গিটার নাই। তার মানে কি জানেন তো? এই মানেটা হলো তপনদা যে ভুল বলতেছে তা না, ফেরদৌস ভাই উনি ওভার কনসিয়াস হয়ে গেছে। মানে প্রত্যেকটা মানুষ এত কনসিয়াস যে একটা গান কি করে সুন্দর হবে, এই গানটা কি করে মানুষ শুনবে, সেটা কি আছে? আমাকে উত্তর দিয়ে দেন। আমার তো দেখলেই তুমি আমার অনেক কিছু ভাবতে কষ্ট লাগে। যাই হোক, তবু বলবো আমাদের দেশটা, এটা আমরা হারিয়ে ফেলেছি ফেরদৌস ভাই, এটাকে আনতে হবে। সবাই কিন্তু উজ্জ্বল। আমি একজন শ্রোতা হিসেবে জনাব ফেরদৌস ওয়াহিদকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি জানেন যে আমরা যে জিনিসটা নিয়ে এখন পৃথিবীর সবচেয়ে বেশি বড় যুদ্ধ করতেছে, হিউম্যানিটি, সো এই মানবিক জায়গাতে আপনি কত বড় একটা মানে পরিচ্ছন্ন গুণগত মানবিক মানুষ, আপনি কি জানেন এটা নিজে কখনো অনুভব করেছেন? জানি না, তবে মানবতাকে দূর থেকে মানবতার সঙ্গে একটা ছোট্ট বন্ধুত্ব করতে চাই। কতদূর পারবো জানি না, তবে তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমরা সবাই মিলে মানবতাকে ধরতে পারবো। ওকে, আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি। আমি একটা যাত্রা শুরু করেছিলাম আমার ছোটোবেলায়। আমার দিব্য দৃষ্টিতে মনে আছে আমি ক্লাস 9-এ পড়ি। সেই মানুষটা ছিল ফেরদৌস ওয়াহিদ। হ্যাঁ, আর স্টিল আমি এই
নিয়ার অ্যাবাউট 40 ইয়ার্স আপনাদের দোয়াতে এই ছোটোবেলা থেকেই স্টুডেন্ট থেকেই মিউজিক সাথে রিলেটেড। আমি এখনও ওনাকে এই গুণটা দেখি ওনার মধ্যে, এই জন্য আপনাকে কথাটা বললাম। আর যেটা বলার আছে সেটা হলো যে আপনি এ প্রজন্ম সে প্রজন্ম যাকেই যা গান নিয়ে বলেন না কেন, শুধু আমার এখতিয়ারটা এখন তো শুধু আর মিউজিক না, চলচ্চিত্র একটা বিশাল স্কেপ আমার গত 10 বছর কেটেছে, কিন্তু বস আমার ফিল্মের টোটাল ফিল্মের সাউন্ড ডিজাইনিং অ্যান্ড মিক্সিং, মানে আমি নিজে কিন্তু এটা DDD+ একটা সাউন্ড করি 7.1, সো এটার ডিজাইন থেকে আরম্ভ করে এভরিথিং, ডাবিং, মিউজিক, এভরিথিং স্কেচিং করা হয়। হ্যাঁ, তো এই জায়গাটা করতে যে আমি আপনাকে খুঁজে পাই, একটা ঘাসের উপরে যখন একটা ক্যারেক্টার পা রাখে তখন একটা সুন্দর শব্দ হয়, তখন আমি ফেরদৌস ওয়াহিদকে খুঁজে পাই। চমৎকার তোমার তখন আমি ফেরদৌস ওয়াহিদকে খুঁজে পাই কেন জানেন? রাতের বেলা 2টার সময় এসে বলেন, তুমি কি খেয়েছিলে কিছু? তোমার এখানে ঘুমাইতে কোনো অসুবিধা হচ্ছে না তো বাবু? এই বাবুকে সবাই হয়তো গুনে গুনে চিনবে না, কিন্তু আজকে তো তার গুণে গুণে, মানে তার গুণে গুণান্বিত কতটুকু হওয়া যায় নিশ্চয়ই শুনলেন। এই সেই বাবু যে বাংলাদেশের সঙ্গীত জগতের এমন কেউ নাই, ব্যান্ড বলেন, সঙ্গীতজ্ঞরা বলেন, বাবু এক নামে সবার কাছে পরিচিত। বাবুর জন্য দোয়া করবেন যেন সে আরও অনেক উন্নত ভার্সন আমাদের দিতে পারে, এই সাউন্ডে বলেন, সঙ্গীতে বলেন। তার আগে বাবুকে অনুরোধ করব ফিরোজ শাহের একটি গান করতে, ওখান থেকে আমরা বিদায় নিব। স্কুল খুলাছে রে মোলা, স্কুল খুলাছে, স্কুল খুলাছে রে মোলা, স্কুল খুলাছে, কাউসলা জম্মাস বান্দারে স্কুল খুলাছে, কাউসলা জম্মাস বান্দারে স্কুল খুলাছে, স্কুল খুলাছে রে মোলা, স্কুল খুলাছে, স্কুল খুলাছে রে মোলা, স্কুল খুলাছে, কাউসলা জম্মাস বান্দারে স্কুল খুলাছে, কাউসলা জম্মাস বান্দারে